আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশালে। আজকে আমাদের সঙ্গে আছেন যথারীতি নিয়মিত যিনি থাকেন অ্যাটর্নি সুরাইয়া রহমান। অ্যাটর্নি সুরাইয়া, কেমন আছেন আপনি? হাউ আর ইউ? I'm very good. Thank you for having me on the show. দর্শক, আমরা যে সাবজেক্টটি আজকে চুজ করেছি আপনারা জানেন খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হচ্ছে, আমরা জানি যে আমেরিকার বিভিন্ন বর্ডার দিয়ে ইলিগেলি বা আপনার আনডকুমেন্টেড বা ভিসা রিকোয়ার্ড না দিয়েও, ভিসা না নিয়েও তারা অনেকেই ঢুকে পড়ছেন আমেরিকাতে, এবং তাদের যে ইমপ্লিকেশন এবং ইমিগ্রেশনের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আমরা আলাপ করবো। আই মিন বর্ডার ক্রসিং উইদাউট ভিসা তাকে আমরা বলি, এবং তার সাথে আমরা ডিভোর্সের যে সিরিয়াস যে কেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা দর্শক আমার সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন তাদেরকে জানাই সাধুবাদ। আপনারা আশা করি আপনাদের বক্তব্য অবশ্যই রাখবেন, মন্তব্য রাখবেন আমাদের ফেসবুকের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। পরবর্তী যারা ইউটিউবে সংযুক্ত হবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। তবে আপনারা ইউটিউবে যারা সংযুক্ত হবেন, যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সরাসরি যারা ফোনে যোগাযোগ করতে চান তাদের জন্য যে নাম্বার বরাদ্দ করা আছে 646-307-9828, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আমরা চেষ্টা করব সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন। আমরা ডিসকাশনও করব, এরই মাঝে মাঝে আমরা সবার কল নেওয়ার চেষ্টা করব এবং উত্তরগুলো দেওয়া দিব। এবং আপনারা যারা ফোন দিবেন দয়া করে আপনারা পিছনে করে নয়েজ রাখবেন না, এবং আপনারা টিভির ভলিউম কমিয়ে রাখবেন, এবং যাতে আমরা প্রশ্নগুলো ভালো করে শুনতে পারি, যাতে আমাদের সুবিধা হয় উত্তর দিতে। তো সবার সহযোগিতা কামনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি আছি মেসবাহুজ্জামান আপনাদের সঙ্গে। আর অ্যাটর্নি সুরাইয়া রহমান, হোয়াট ইজ দ্য আপডেট? আজকে কী আপডেট আছে আমাদের নতুন এই ইমিগ্রেশন ওয়ার্ল্ড এবং বর্ডার ক্রসিংয়ের যে সিরিয়াস ইস্যুগুলো, এগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো। হ্যাঁ, সো আমি আজকে কথা বলতে চাই, যারা বর্ডার ক্রসিং করে আসে তাদের অপশনসটা কি। আর একটা খবর আছে ওদের জন্য, সেটা হলো যারা অলরেডি তারা ওয়েভার অপশন সিলেক্ট করেছে, এখন আমরা দেখছি যে ইউএসসিআইএস এখন ডিসিশন নিয়ে তারা ডিসিশন করছে। সো অনেক দিনের জন্য, অনেক বছরের জন্য প্যান্ডেমিকের কারণে আমরা ঠিক জানি না কারণটা কি, বাট most likely it's related to the pandemic. There was almost a freeze on decisions for waivers for যে মানুষ border cross করে এসে থাকে, আর যারা US citizen অথবা green card holder সাথে they're married to a green card holder or a US citizen. So এখন আমরা ডিসিশন দেখছি, আর এটা মনে হয় কারণ হলো যে একটা লসুট ফাইল করা হয়েছে, ন্যাশনাল একটা লসুট, আর সেই কারণের জন্য এখন ইউএসসিআইএস আমরা এখন অনেক ডিসিশন পাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে বর্ডার ক্রসিংয়ের ক্ষেত্রে যে ওয়েভারের যে ইস্যুগুলো আছে, সুরাইয়া রহমান, অ্যাটর্নি সুরাইয়া খুব সুন্দর করে বলেছেন যে এগুলোর জন্য ইউএসের সঙ্গে ওনারা এখন কেসগুলো ওনারা ত্বরান্বিত করছেন, এবং কেসের যে স্ট্যাটাসগুলো ওইগুলো আপগ্রেডেশন হচ্ছে, এবং বর্ডার থেকে যারা বর্ডারের মাধ্যমে যারা ইলিগেলি ঢুকছেন এবং তাদের জন্য যে অ্যাটর্নি সুরাইয়া, বর্ডার দিয়ে যারা ঢুকছেন, আমি দর্শকের জন্য বলছি, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প দে হ্যাভ টু ডু? সিক অ্যান অ্যাসাইলাম or anything else? What is the condition? হ্যাঁ, সো দুই রকম সিচুয়েশন হতে পারে যারা বর্ডার ক্রস করে। এক সিচুয়েশন হতে পারে যে তারা ইমিগ্রেশন নিয়ে লাইক কাট হয়েছে, মানে তারা ইমিগ্রেশন সিস্টেমে ভিতরে আসে। আর অবশ্যই there's also people who don't get caught by immigration. So those who are in the immigration system, মনে করেন যারা একটা port of entry যে permission নিয়ে ভিতরে আসে, তাদের অনেক অপশনস থাকতে পারে। একটা হলো asylum, সব হবে ইমিগ্রেশন কোর্টে। সো একটা অপশন অ্যাসাইলাম হতে পারে যদি তারা যদি কোনো ভয় থাকে, নিজের দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, whatever it is, যদি কোনো ভয় থাকে ফেরত যেতে, তারা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে পারে। যদি তাদের বয়স depends on the state, either 18 or 21, যদি ওই
বয়সের নিচে থাকে, then maybe they can get the green card through Sitch, which we talked about last time. And then, of course, if they get married to a U.S. citizen or a green card holder, then they can apply for the green card that way, but they will need a waiver. Okay. So that waiver will be processed by their respective attorneys? Yes, of course. I mean, for this whole process, everyone can do it on their own, or they can do it with the guidance of an attorney. Of course, we recommend that that everyone go through the process with an attorney. কারণ এই প্রসেসটা অনেক কমপ্লিকেটেড আছে, তারপরে এটা হলো নতুন দেশ তাদের জন্য, so maybe the language is an issue, so আমরা আসি এটার জন্য হেল্প করতে। Attorney Suryia, I know you are also very much aware, আপনিও জানেন এবং আমরা যারা আছি মিডিয়াতে আমরাও জানি, এবং আমি জানি যে অনেক বাংলাদেশিরা আছেন বা অন্যান্য দেশের লোকজনরাও আছেন, তারা দেখা যায় যে ল্যাটিন আমেরিকা হয়ে 6 মাস 1 বছর জঙ্গল দিয়ে আসা, ইটস এ লাইফ রিস্ক থ্রেটেনিং সিচুয়েশন, স্টিল দে আর কামিং অ্যান্ড পোরিং অ্যান্ড দে আর নকিং এট দ্য বর্ডার অ্যান্ড দে আর ট্রাইং টু সুইচ অন টু আমেরিকা. Now, for this kind of people, there is a common word in our Desi community or আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যারা আমরা এখানে আছি, এবং আমরা সবাই জানি এই ভিসা যারা আসে তাদেরকে একটা কোড নেম দিয়েছে সবাই, দ্যাটস কল টার্জান ভিসা. আই ডোন্ট নো ওয়েদার ইউ আর অ্যাওয়ার অফ দ্যাট, দে কল দেম লাইক টার্জান ভিসা বিকজ দে কাম থ্রু জঙ্গল অ্যান্ড অল দিস স্টাফ. নাও তাদের জন্য যে করণীয় সেটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে একটা আছে তারা ইমপ্রিজন, রাইট, দে কট বাই দ্য বর্ডার সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড দে পুট দেম ইন দ্য prison and their interrogation going on. From there they have to come waiver and through the attorney, respective attorney, এবং এখানে নাকি আমি শুনেছি সরকারেরও গভর্নমেন্ট attorneys are also there to help them out. I don't know whether I'm sure or not. I don't know about that much, but I heard that. So this is a really একটা জটিল প্রক্রিয়া, I mean very critical এবং complicated process as far as I am concerned. আমার মনে হচ্ছে এটা একটা বেশ জটিল সমস্যা, এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হোয়াট ইজ দ্য বেস্ট অপশন, এবং আমি জানি আপনারা বলবেন যে আপনাদের সাহায্য নেওয়ার জন্য। সো অল দিস প্রসেস, এই যে একটা ভোগান্তি, এই যে যারা আসতেছে এবং তারা দে কাম উইথ সো মাচ রিস্ক অফ দেয়ার লাইফ। আই নো দেয়ার আর সো মেনি ডেথ কেসেস অলসো, উই সো ইন দ্য মিডিয়া, ইন দ্য নিউজ পেপার্স দ্যাট সো মেনি কেসেস, so many people while crossing they were caught by the snake, they were caught by some other stuff. So this is something really a catastrophic issue or situation. When we heard, this is like very much worried situation. So in that case, what is the best option? And there is the age barrier also. There are some young people also coming. Their age is like 18 and a half, 20, between 18 to 20. Some are like mid 25, 30. There are so many age groups are there also. And also, like Spanish people, they are also coming with their families. Bangladeshis are coming with, sometimes they take a high risk with their families also. Haitian immigrants also all there. So it's a really burdening situation for the cross-border situation also for the U.S. government and the border security forces, and also what is the legal entry of their situation. So আপনি যদি একটু বলতেন Attorney Suryia, while they got in the prison, what is their next, where they have to go, who will guide them, because these people are sometimes look like very much helpless. Mm-hmm. Yes, it's a very dangerous situation. যারা এইভাবে আসে, তাদের নিশ্চয় তাদের নিজের দেশ, নিজের ভাষায় অনেক কঠিন, অনেক হার্ডশিপ তারা ফেস করতো. That's why they took the risk to come this way. So যখন তারা কাস্টাডি আসে, like CBP Border Patrol কাস্টাডিতে আসে, usually আপনি বলছিলেন সরকারি গভর্নমেন্ট লয়ার, এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট লয়ার সিস্টেম নেই ইমিগ্রেশন কোর্টে। অনেক নন প্রফিট চেষ্টা করছে এটা সিস্টেম করতে, like automatic government attorney to represent the people that cross the border, but এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট অ্যাটর্নি নেই তাদের জন্য। সো যখন তারা ডিটেনশনে আসে, প্রথম the first thing to do is file for a bond motion so that they can
can be released. Sometimes the government releases the detainee on their own recognizance, meaning if they prove that they have a strong asylum claim, sometimes they will just release the detainee, but sometimes they won't. Sometimes they will keep them detained, and they will then they have to file a motion for bond in order to be released. ওকে, এটা সত্যি কথা, বন্ডের কথা আমরাও শুনেছি, বাট the bond usually who will take the initiative for the bond? I mean, his relatives or sponsors or someone from outside? Yes, there has to be a U.S. citizen sponsor in the United States that's willing to sponsor them to show that they have the financial resources to support the person that crossed the border. Yeah. This is I heard that also. Attorney Suryia, since there is no government support, I mean no government attorney yet, and there are some social groups, NGOs, they are trying their best to adopt that in the border area, in the prison or whatsoever. Now, like you said, the second option is if sometimes on the basis of their fact sheet and the supporting documents whatsoever they are supporting, on the basis of that তারা অনেক সময় তাদেরকে রিলিজ করে দিয়ে দেয়, তাই না? এখন যাদের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না তারা কি করবে? I'm Dr. Meg Fisher. আমি ডক্টর মেগ ফিশার, শিশুরোগ বিশেষজ্ঞ এবং অ্যাক্টিং ডেপুটি কমিশনার অফ পাবলিক হেলথ, নিউ জার্সি। শিশুদের কোভিড সংক্রমণ হতে পারে। বেশিরভাগ শিশুই মারাত্মক অসুস্থ হয় না, তবে কারো কারো সংকটজনক অবস্থা হতে পারে। কারা জটিল রোগে আক্রান্ত হতে যাচ্ছে সেটা অনুমান করে না গেলেও আপনার সন্তানদের সুরক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কোভিড-19 প্রতিরোধে প্রাথমিক টিকা এবং বুস্টার ডোজ নিশ্চিত করা। আরও জানুন covid19.nj.gov। Whoever is not getting released, যারা রিলিজ হচ্ছে না automatically, তারা বন্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা কথা হলো যে মানুষ বর্ডার ক্রস করে আসে তাদের একটা প্রিলিমিনারি ইন্টারভিউ থাকে, এটা হলো ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ। দিস ইজ লাইক আ মিনি অ্যাসাইলাম ইন্টারভিউ। তারা জাস্ট প্রিলিমিনারি, স্ট্যান্ডার্ডটা অনেক কম, তারা পুরো ক্লেমটা প্রুভ করতে হবে না তখন। জাস্ট ইটস গোনা বি আ ভেরি প্রিলিমিনারি, তারা জাস্ট বলতে হবে যে কারণটা কি, কেন ভয় আছে তাদের ফেরত যাওয়ার জন্য। সো যদি তারা অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই হয় তখন তারা মেবি অটোমেটিক্যালি রিলিজ হবে, প্যারোল তারা করবে মেবি। ইউজুয়ালি তাদেরকে ডিটেইন করে না, এই অ্যাডমিনিস্ট্রেশনে তারা ডিটেইন করে না, কিন্তু মাঝে মাঝে তাও আমরা দেখি যে আমাদের ক্লায়েন্ট মাঝে মাঝে ডিটেইন করা থাকে, আর স্পন্সর আমাদেরকে এসে তারপর আমরা বন্ড মোশন ফাইল করি, তারপর দেন দ্য ক্লায়েন্ট ইজ রিলিজড। ওকে। দর্শক, আপনারা ক্রিস্টাল ক্লিয়ার সব বুঝতে পারছেন আশা করি। আর আজকের যে বিষয়টা আমরা বারবার বলছি যে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কেসগুলো আমরা অহরহ দেখছি, নিউ ইয়র্কেই আমরা দেখছি অনেক ছেলেরা আসছে, অনেক ইয়াং ছেলেরা আসতেছে এই বর্ডারের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়া এজেন্টদের মাধ্যমে আসতেছে। দেয়ার আর ডিফারেন্ট এজেন্টস, ডিফারেন্ট প্লেসেস, এবং তারা যে ভোগান্তির শিকার হচ্ছে এবং তাদের যে এক্সপিরিয়েন্স থ্রু দিস প্রসেস। আমার একটা সৌভাগ্য হচ্ছিল একজনের সঙ্গে আলাপ করার জন্য। সো দ্য স্টোরি হি শেয়ার্ড মি, ইট ওয়াজ it's so scary, the way they jump in the water, they cross the river, and এগুলো অনেক কিছু আছে এর মধ্যে। তো আমার কথা হচ্ছে যে আপনারা যাদের পরিবার বা পরিবারের সদস্য এই প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে আছেন, তারা অবশ্যই অ্যাটর্নি সুরাইয়া রহমানের কথাগুলো আমলে নেবেন এবং কিভাবে প্রসেস করতে হয়, এবং ওখানে যাদের যে কেসের যে স্ট্যাটাস, যদি আপনি ইমপ্রিজন থাকেন ওখান থেকে কীভাবে রিলিজ হতে হবে, কীভাবে বন্ডের ব্যবস্থা করতে হবে, সেটা আপনার আত্মীয় হতে পারে, ভাই হতে পারে, বা অন্য রিলেটিভ হতে পারে যারা ইউএস সিটিজেন এখানে, তাদের মাধ্যমে এটা করতে হবে। তাদেরকে ডিক্লারেশন দিতে হবে যে আমি তার দায়িত্ব নিচ্ছি, আমি ক্যাপাবল এবং আমি এটা দিতে পারবো। তখন তারা বিবেচনায় নিবে এবং তারা তখন তাকে রিলিজ করবে টু গেট ইন টু দি নর্মাল লাইফ। আর আমাদের সঙ্গে সুরাইয়া
আমাদের সঙ্গে দুজন দর্শক বোধহয় আছেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ভাই আমি মোহাম্মদ আজিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি বল। প্রশ্নটা ছিল আমি F4 এ অ্যাপ্লাই করেছিলাম ছোট ছোট ভাই বোনদের জন্য। কবে অ্যাপ্লাই করেছিলেন? কবে? 2007-এ। 2007-এ। 2020-এ জুলাইতে ডিকিউ হয়েছে আর কি। আমার সব কাগজ আমি সাবমিট করছি। ওকে। গত মাসে আমি দেখলাম আমার যে ফাইলের মধ্যে ওই পুলিশ ক্লিয়ারেন্স চাইছে। এর আগে আমি সব কমপ্লিট করেছিলাম। আমার এক ভাগ্নির বয়স তখন 14 বছর ছিল, এবার মেট্রিক পাস করেছে, 15 উপরে হয়ে গেছে। এখন তারা আনকমপ্লিট দেখাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য। এখন কি আমি সাবমিট করব না ইন্টারভিউর জন্য করব, নিয়ে যাব? অ্যাটর্নি সুরাইয়া, আপনি বুঝতে পেরেছেন না? হি অ্যাপ্লাইড ফর হিজ ফ্যামিলি মেম্বার্স, হিজ নিস, শি ওয়াজ লাইক 15। এখন ব্যাপারটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স উনি সাবমিট করেছিলেন, বাট দে আর আস্কিং অ্যাগেইন দি পুলিশ ক্লিয়ারেন্স অন অল ডকুমেন্ট, বাট উনি সব কিছু সাবমিট করেছেন। সো ডাজ হি রিকোয়ার টু সাবমিট অ্যাগেইন? আমি আবার কি সাবমিট করতে হবে এগুলো? So if the NVC or the embassy is asking for it, then yes. If they're not asking for it, then they can submit it at the interview. That's going to be their best choice, because if the case is documentarily qualified already, you don't want to go in and go at the end of the queue again. Okay. ভাই আপনি আশা করি প্রশ্নের উত্তরটা বুঝেছেন। উনি বলেছেন আপনার যে ফাইল এগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনার সব ফাইল সাবমিট করেছেন, যেহেতু আপনি সাবমিট করে বলেছেন, এটা আপনার না দিয়ে ইন্টারভিউর সময় আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স বা এগুলো যা আছে সব কিছু আপনি আবার দেখাইতে পারেন। আর এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। যদি আপনি আবার করেন তখন দেখা যাবে যে আপনি আবার কিউতে পড়ে গেছেন। তো এখন যেহেতু আপনার 2007-এ আপনি করেছেন, এখন বোধহয় এমবেসিতে 2008 ইজ গোয়িং অন, সো ফার লাস্ট উইক উই হার্ড। সো আপনারটা তো এখন অলরেডি ডিউ হয়ে গেছে। আমার মনে হয় আপনি একটু ওদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন, অথবা আপনি যে অ্যাটর্নির মাধ্যমে করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এই জিনিসের সম্বন্ধে আপনাকে আরও বিস্তারিত বলতে পারবে আমি আশা করি। এবং আপনার একটা ইয়েস Suryia, you want to say something? Yes, another point is if the viewer has been documentarily qualified since 2020 and it's now 2023 and they still don't have a visa to come here, then they have a good case for a mandamus to get a quicker date so that the family can come to the United States with a visa. You are referring the federal court? Yes. ওকে। আর দর্শক আপনার জন্য একটা যেটা শুধু আজিজ সাহেব একটা যেটা বলছে যে অলরেডি আপনাদের 2020 সালে সব কিছু হয়ে গেছে, অ্যাকসেপ্ট করেছে, এখন 2003 সাল চলতেছে। বাই দিস টাইম আপনাদের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে যে না হয় তাহলে আপনার ফেডারেল কোর্টও যেতে পারে এবং এটা খুব এক্সপিরিয়েন্ট হবে। আপনি আপনার লয়ারের সঙ্গে বা আপনার যে পছন্দের লয়ার আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে জিনিসটা আরও ত্বরান্বিত হয়ে যাবে এবং খুব দ্রুত ওনারা চলে আসতে পারবেন বলে আমি আশা করি। আপনি যে ডকুমেন্ট দেওয়ার কথাটাও বলেছেন সেটাও অ্যাটর্নি সুরাইয়া ক্লিয়ার করে বলেছেন যে যেহেতু আপনি অলরেডি একবার সাবমিট করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আপনার এইবার এখন না দিলেও চলবে, এটা আপনার ইন্টারভিউর সময় আপনি গিয়ে দিলেও চলবে, সেটাই উনি বারবার বলছেন। তো আবার যদি আবার নতুন সাবমিট করেন তখন দেখা যাবে আপনার প্রসেসটা আবার ডিলে হয়ে যাচ্ছে। তো এটা অ্যাভয়েড করার জন্যই অ্যাটর্নি সুরাইয়া বলছেন এই কথা। তো পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। জি ভাইয়ের নামটি বলুন। জি আমার নাম শামসুল আলম, আমি জামাইকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আমার শালিদের জন্য আমি 2013-তে অ্যাপ্লাই করছি, এখনো ওইটার সব প্রসেস রেডি আছে, কিন্তু ডাকতে তো আরো সময় লাগবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই ইনভেস্টর হিসেবে ইমিগ্রেশনে কত টাকা ইনভেস্টমেন্ট করলে ওরা ফ্যামিলি ইমিগ্রেশন পাবে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সুরাইয়া, একটা হচ্ছে 2013-এ উনি ওনার ইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনার আত্মীয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট ইট ইজ ইন এ প্রসেস, ইট টেক্স টাইম, রাইট? সো হি জাস্ট অ্যাপ্লাইড। অ্যান্ড সেকেন্ড অপশন ইজ হি আস্কিং, উনি জানতে চাচ্ছে ইনভেস্টার যারা এখানে ভিসা নিয়ে আসে, হুইচ ইজ কল ইবি সামথিং, রাইট? ইনভেস্টার ভিসা? Yes. So there's what is the amount they are asking? Sure. So, dui rokom investor visa ase. So there's a non-immigrant visa that gives you a temporary visa. Every 2 years you can renew. That's the E2.
there's a one that leads to a green card. That one is the EB5. Okay. So the E2, there's no minimum investment amount. Okay. There's no minimum investment amount. The law says it must be a substantial amount, but there's no minimum. Okay. For the EB5, as of today, the minimum is $800,000 US. Okay. Thank you. দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা EB5 আর একটা আছে নন ইমিগ্রেন্ট যেটা এন্ট্রেন্স, ওটার জন্য কোনো অ্যামাউন্ট ধার্য করা নাই, বাট ইউ নিড এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ওরা উল্লেখ করেছে, বাট কোনো স্পেসিফিক অ্যামাউন্ট উল্লেখ করে নাই। আর EB5-এর ক্ষেত্রে যেটা ইনভেস্টমেন্ট ভিসা উইথ গ্রিন কার্ড, সেটা হচ্ছে আপনাকে মিনিমাম $800,000 আপনাকে প্রডিউস দেখাতে হবে এবং ইট ইজ শুড বি লিগ্যাল এবং সেইভাবে আপনাকে এটাকে প্রসেস করতে হবে। আর আগে যেটা যাচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, ওইটাকে আপনাকে 2 বছরের জন্য থাকার পারমিশন দেবে, বাট এভরি 2 years ইউ হ্যাভ টু রিনিউ, ইফ আই এম নট মিস্টেকেন, অ্যাটর্নি সুরাইয়া। Yes, that's correct. And so, for example, in this viewer's case, if they have a pending visa, let's say it takes, if it was filed in 2013, and right now they're working on 2008, that means there's probably 5 more years. So they can keep renewing their E2 visa for every 2 years, maybe 2-3 more times, and then as soon as the date comes up for the green card, if they're still here, they can apply even from here, the United States. Okay, good. সো আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নগুলো উত্তরগুলো পেয়েছেন, আপনার অবশ্যই কাজে লাগবে। পরবর্তী কোনো কলার কি আছেন আমাদের সঙ্গে প্লিজ? জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম আশরাফুল আলম। জি আলম ভাই, আমি আটলান্টা জর্জিয়া থেকে কথা বলতেছিলাম। আমি আপনাদের অনুষ্ঠান শুনতেছিলাম। জি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তো প্রশ্ন হলো যে আমার ছোট ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি 2008-এর দিকে, মার্চ মাঝামাঝি। তো এটা টাইম হয়ে গেছে ওদের আসার। জি, কিন্তু ওই একটু আমার প্রশ্ন হলো যে ওদের যখন বিয়ে হয়, বাচ্চা কাচ্চা আছে, অ্যাবাউট 26 years ago, তার স্পাউসের বয়স ভুলক্রমে 16 বছর ছিল আর কি, মানে 18 বছর হলে ভালো হতো। এটা কি কোনো ঝামেলা করবে ইমিগ্রেশনে? এটা আমি দেখছি, আমি ঠিক আপনাকে আমি অ্যাটর্নি সুরাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটর্নি সুরাইয়া, হি অ্যাপ্লাইড ফর ইজ I think his sister probably, right? And then his wife's situation is like the spouse, when they applied by mistake or something went wrong, and it was 16 years old, and he applied in 2008. So now 2008 is going on right now. So is there will be any problem with the birth date or any situation, because she was 16 when he applied? The wife was 16? Yeah. So I have to check for Bangladesh, but I think if it's valid in Bangladesh, so the law is that if the marriage is valid where it happened and it's not unconscionable, that the U.S. will recognize it. I know in Pakistan they don't recognize marriages with 16-year-olds, so I would have to check what the law is in Bangladesh regarding marriage with ভাইয়া এখানে ইউএস গভর্নমেন্ট বোধহয় 16 বছরের বিয়েটা বোধহয় অ্যাকসেপ্ট নাও করতে পারে, যদি আমি ভুল বলে থাকি। আর আপনি একটু দেখে নেবেন ভাইয়া, আর নাহলে আপনাকে সামথিং ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট উইথ ইয়ার লয়ার। আপনার যে লয়ার আছেন তার সঙ্গে আলাপ করে আপনি এটাকে ঠিক করতে হবে, কারণ যদি ভুল হয়ে থাকে এটাকে শুধরাই নিতে হবে, না হলে আপনার ইন্টারভিউতে জটিলতার সৃষ্টি হতে পারে ভাইয়া। অনেকেই আমার কাছে জানতে চান কোভিড-19 প্রতিরোধে আমি টিকা নিয়েছি, তাহলে আপডেটেড বুস্টার নিতে হবে কিনা। আমার উত্তর হচ্ছে, আমার পরিবারের জন্য আপডেটেড বুস্টার নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারও সেটা করা উচিত। কোভিড-19 সবশেষ ধরন থেকে নিজেকে এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। Learn more at covid19.nj.gov. Regarding the other subject we are discussing today,
about the divorce issues. We have been discussing about that part already. Few occasions, few episodes, like 2-3 episodes we already discussed about that. So what is the update on this, and what are the upcoming situation with the divorce cases? This is a very sensitive also, the divorce cases are very much complicated as well, because there are property involvement, and there you have asset, liabilities, and their kids are involved also. So আপনি কি ভাবছেন এই ব্যাপারে, আপনি কি চিন্তা ভাবনা বা কি দর্শকদের জন্য আপনি কি তাদের জন্য কি বলবেন আপনি? So with divorces, it's important to keep in mind if there's any emergencies, মনে করেন যদি কোনো husband wife তারা একজন they were responsible for paying the mortgage, and that stopped, and if they don't pay, then the house will get foreclosed. Or for example, if they were paying rent, then there's going to be an eviction because the spouse that has control over the money is not paying. So there's আমরা emergency motion file করতে পারি, so that the court অনেক শিগগিরই অনেক তাড়াতাড়ি একটা date দেয়, so that the court can issue an order for the spouse to pay the mortgage or pay the bills, so that it doesn't put the family at risk. So we didn't talk about that last time, so I just wanted to mention that this time that we can file an emergency motion in divorce cases. So that's something very important to keep in mind when you're thinking about your options. Okay. Emergency cases options means if husband and wife, like husband and wife, they are not agreeing on this, or the wife or the husband has the authority on the financial issues, and they are not releasing the fund, and they are not paying their mortgages, right? So in that case, there is an option to file an emergency motion or something like that. Yes, there is. And we do that all the time. We file an emergency motion. You can get an emergency support, emergency child support, emergency spousal support, emergency property distribution, emergency attorney's fees, emergency order protection. So any of those things, we can help in getting the resolution for the person that's suffering. ওকে, দর্শক আপনারা শুনলেন, যারা ডিভোর্সের ব্যাপারে ডিভোর্সের সিচুয়েশনে আছেন, বা যেটা আমরা কখনোই বারবারই বলি আমরা শুভকামনা করি না এটার ব্যাপারে, তারপরেও যদি এই ধরনের কোনো সিচুয়েশন বিল্ড আপ হয় বিকজ অফ দ্য সিচুয়েশন, তাহলে সেই ক্ষেত্রে যদি এইরকম স্পাউসদের মধ্যে, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ধরনের কোনো ডেভিয়েশন থাকে ইন টার্মস অফ পেমেন্ট, আই মিন ইউর রেগুলার মর্গেজ, সাপোজ আপনার যদি বাড়ি থাকে, বাড়ির মর্গেজ পেমেন্ট করতে হবে, আপনার অন্যান্য গাড়ির বিল থাকতে পারে, আপনার আরও অন্যান্য অনেক কিছু থাকতে পারে যেগুলো পেমেন্ট করতে হবে, সেটা যদি ঠিকমতো পেমেন্ট না করা হয় এবং একজন আরেকজনকে যদি আপনারা কোঅপারেট না করেন, ইন দ্যাট কেস দের ইজ এ অপশন, অ্যাটর্নি সুরাইয়া ইজ টেলিং, যে আমরা একটা ইমার্জেন্সি মোশনে যেতে পারি, যেখানে আপনার অ্যাটর্নি ফিস থেকে শুরু করে এভরিথিং, আপনার প্রপার্টি শেয়ারিং, আপনার গাড়ির বিল, আপনার বাড়ির অ্যাসেট, লাইবিলিটিস, আপনার মর্গেজ, সব কিছু, ইভেন বাচ্চাদের যে চাইল্ড কাস্টডি যে ইস্যুটা আছে, চিলড্রেনদের কেয়ারের ব্যাপারটা আছে, সেটাও আপনারা শেয়ারিং করতে পারবেন, এবং ইট উইল বি রিজলভ ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, রাইট অ্যাটর্নি সুরাইয়া? Exactly. Yes, it will be resolved by the court. A judge will review the emergency need, and the judge or the court will issue an order. Oh, okay. Attorney Suryia, one more thing about this, the entering to the United States without the visa, right? Is it a similar situation like on the airports in JFK or any other airports? It happens when people come undocumented and they appear in the immigration at the airport, and they get interviewed and they release them or they hold them, whatever it is. Is it the same procedure, or in the border it's a totally different issue? It is actually the same procedure. We're in a different setting, but yes, you are correct. It is the same procedure. Even people with a green card, sometimes they get stopped by immigration for many reasons. Maybe they have
something from the past that they didn't clarify when they had the opportunity, and now immigration discovered that maybe it's a fraud issue or whatever it is. So sometimes they catch them when they're coming through the airport. So it could be that, it could be somebody's using a false passport, a fake passport. It could be that they have a green card, but they were outside of the country for many years. And, as you know, to maintain your green card, you have to live in the United States for at least 6 months out of the year. So there's many reasons why someone can get stopped at the border, at the airport, but the process is the same. They will get a document called an NTA, Notice to Appear. That is the same document that people who cross the border, they receive this document, and that puts them into removal proceedings, deportation proceedings. Now they're called removal proceedings, and it starts the process for the deportation. দর্শক খুব সুন্দর করে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে এনটিএ একটা টার্ম, যে নোটিস টু অ্যাপিয়ার। সো এখানে ওই বর্ডারে যেরকম সিচুয়েশন, এয়ারপোর্টও তাই, কিন্তু বর্ডারের ক্ষেত্রে দেখা যায় ওরা তো বাই রোডে আসে, তো সেখানে একটু জটিলতা ব্যাপার আছে। এবং উনি যেটা বললেন লিগ্যাল ডকুমেন্টের ইস্যুটা আবার ভরেই চলে আসতেছে। কেউ এয়ারপোর্টে যারা আসে অনেক সময় দেখা যায় ইমিগ্রেট আপনার গ্রিন কার্ড নিয়ে আসছেন, কিন্তু উনি ওভারস্টে করে ফেলেছেন। ইউ সাপোজ তো উনি থাকার কথা বছরে 6 মাস, এখানে দেখা যাচ্ছে উনি লং টাইম থেকে গেছেন, সেই জন্য ওনার জটিলতা সৃষ্টি হতে পারে। তা আপনাদের কাছে অনুরোধ, যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তারা অবশ্যই আমেরিকান পাসপোর্ট পাওয়া পর্যন্ত আপনাদের কেয়ারফুল থাকতে হবে। মেক শিওর দ্যাট আপনি এখানে অ্যাটলিস্ট বছরে 6 মাস মিনিমাম, তার উপরে থাকতে পারলে আরও ভালো হয়। আর বর্ডারে যারা সিচুয়েশনের কথা আবারও বলছি দর্শক, এই বর্ডারের যে যন্ত্রণা এটা আপনারা নিজেই বুঝতে পারছেন কতটুকু কঠোর এবং কতটুকু কঠিন একটা প্রক্রিয়া। স্পেশালি যেগুলো এল পাসো বর্ডার, ক্যালিফোর্নিয়া, টেক্সাস আমরা জানি, সেখানে যারা বিভিন্ন দিয়ে আসতেছেন, বর্ডারে ক্রস করে আসতেছেন, তাদের জন্য কিন্তু এটা বিরাট একটা পরীক্ষার সম্মুখীন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কানিস ফাতেমা, আমি ব্রঞ্জ থেকে বলতেছি। জি আপা। আমি আমার ভাইয়ের জন্য I-130 ফর্ম ফিল আউট করতে চাই। সেই ক্ষেত্রে আমার ভাইয়ের জন্য একটা ফর্ম ফিল আউট করব। আমার ভাইয়ের জন্য কি কোনো ফর্ম আমাকে ফিল আউট করতে হবে I-130? আবার একটা প্রশ্নটা বলতো, আপনার I-130 ফর্ম ফিল আপ করতে চান আপনার ভাইয়ের জন্য? ভাইয়ের জন্য, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আমার ভাইয়ের জন্য আলাদা I-130 আমাকে ফিল আপ করতে হবে? কার ভাইয়ের ওয়াইফের জন্য? হ্যাঁ, ভাইয়ের ওয়াইফের জন্য আলাদা কোনো I-130 আমাকে ফিল আউট করতে হবে না শুধু ভাইটা করলে এখানে ইনফরমেশন দিলেই হবে? ওকে, আমি অ্যাটর্নি সুরাইয়া, দিস লেডি শি ওয়ান্টস টু অ্যাপ্লাই ফর, উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ফর হিজ ব্রাদার শি ইজ ট্রাইং টু অ্যাপ্লাই, অ্যান্ড শি ইজ আস্কিং, উনি জিজ্ঞেস করছেন যে উনি তো ওনার ভাইয়ের জন্য I-130 ফিল আপ করবেন, ওখানে কি ওনার ওয়াইফের জন্য কি আলাদাভাবে I-130 ফিল আপ করতে হবে, or it will the same one paper will be enough? So the short answer is no. She does not have to fill out a separate application for her brother-in-law. The I-130, you can only file for a sibling, but the I-130 includes the spouse and unmarried children under 21. So yeah, she's referring about the spouse. Yeah, in that one form for your sibling, you have to list the spouse and the children. Okay. আপা, আপনার আলাদা অ্যাপ্লাই করতে হবে না, ওই ফর্মের ভিতরে দেওয়া আছে, আপনার ওয়াইফের নাম থাকবে, বাচ্চা থাকলে বাচ্চাদের নাম থাকবে, সব কিছু এখানে দেওয়া থাকবে। আশা করি আপনার একটা আলাদাভাবে সেপারেটলি আপনার অ্যাপ্লিকেশন করার দরকার নেই, একটা I-130 দিয়ে হয়ে যাবে। আপা, ধন্যবাদ আপনাকে। আর কি কেউ আছেন আমাদের সঙ্গে দর্শক, প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম আপা। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 2007, জি। তারপরে যে এই এখনো পর্যন্ত এই একই প্রতি 2 মাস অন্তর একটা 60 ডেজের একটা চিঠি আছে। তো আমি কিছুক্ষণ শুনতেছিলাম যে এখন 2008 এর নাকি চলতেছে, কিন্তু আমি তো আমার বোনের জন্য 2007 অ্যাপ্লাই করছি। এটা আমি তো বুঝতে পারছি না কি করব। ওকে,
Attorney Suryia, like last week we discussed about that, right? She applied for her brother, I think, or sister, most probably, in 2007 February, and now it is getting 2008. And she didn't get anything. Every 2 months they are getting something which is not reflecting anything on their visa. So what will be the consequence? I mean, what she has to do right now? So she's not getting anything, meaning she already applied for the visa. She already applied with NVC. She finished that process and got documentarily qualified. 2007 she applied. Yes, but I'm not. What part of the process is she in? Okay. আপা আপনি কি লাইনে আছেন? Okay. Actually, she applied for her sister probably at 2007 and February, and they got the permission, and they got on and off every 2 months. One, they're like common thing they are getting from the NVC, but unfortunately, it didn't work out. So I think she has to go for the what do you say? What is the process she has to look into? She just has to apply for the visa. She doesn't need to wait for permission. She just needs her sibling needs to apply for the permission. Okay. I'm sorry, for the visa. For the visa. Okay. আপা যদি আপনি আমার সঙ্গে আছেন দেখে থাকেন, আপনি এখনো দেখছেন, তাহলে আপনার উত্তরটা হচ্ছে উনি বলছে যে অ্যাটর্নি সুরাইয়া রহমান বলছেন যে আপনি এখন ভিসা প্রসেসিংয়ে যেতে পারেন, কারণ আপনি 2007 অ্যাপ্লাই করেছেন, অবশ্যই আপনি এখন ভিসা প্রসেসিংয়ের টাইম। অনেক সময় ওরা অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে নিজে থেকে এগুলো করতে হয়। আপনি ভিসা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কেস নাম্বার দিয়ে চেক করবেন, করে আপনার প্রসেস করতে হবে আপনার ভিসার জন্য। আর যদি এই সেক্ষেত্রে না হয়, যেটা অ্যাটর্নি সুরাইয়া রহমান আমরা গত উইকেও আমরা আলাপ করেছি, তাহলে আপনাকে লয়ারের শরণাপন্ন হতে হবে এবং এটা ফেডারেল কোর্টে যেতে হবে, দিয়ে এটাকে এক্সপিডিয়েট করতে হবে। Attorney Suryia, we are almost like at the end of the show. Next week, what we are discussing? There's so many things to discuss. I think a good topic to discuss now is it's H-1B season, so we can talk about business immigration opportunities and updates. Okay. Very good. Thank you so much, Attorney Suryia, for being with us today, and as usual, thank you again. And দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 আপনাদের কথাই বলে, TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। সবাইকে ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।